২০২৫ সালে বড় পর্দায় দেবের উপহার রঘু ডাকাত। তারই প্রযোজনা সংস্থার হাত ধরে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি রিলিজ হবে পুজোর সময়। এর আগে দেব ধ্রুব জুটি তৈরি করেছিলেন গোলন্দাজ। ২ বছর আগে পুজোয় এই ছবি মুক্তি পেয়েছিল। টলিউডের প্রথম ছবি হিসাবে নাকি কোটির ঘরও ব্যবসা করেছিল। কলকাতা ফুটবলের প্রতিষ্ঠাতা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে নিজেকে মেলে ধরেছিলেন দেব। একের পর এক নতুন রকমের চরিত্রে নিজেকে ভাঙছেন তিনি। এবার বাংলার দুঃসাহসী রঘু ডাকাতের গল্প নিয়ে পর্দায় ফিরছেন বাংলার সুপারস্টার। সেই আইকনিক চরিত্রে অভিনয় করবেন দেব নিজেই। গোলন্দাজের সাফল্যের রেশ কাটতে না কাটতেই এত একটা বড় প্রজেক্ট বাংলা ছবির জন্য নিঃসন্দেহে দারুণ খবর। শোনা যাচ্ছে এটি বাংলার বিগ বাজেটের ছবি হবে। কিন্তু কেন একজন ডাকাতের গল্পকে বেছে নেওয়া হলো বড় পর্দার জন্য? কেন রঘু ডাকাতের কাহিনী বড় পর্দায়? নীলকর সাহেব থেকে শুরু করে ইংরেজ জমিদারদের ত্রাস ছিলেন তিনি, কিন্তু গরিবদের কাছে তিনি ছিলেন রবিনহুড। রঘু ডাকাত পর্দায় ডানা মেলার আগে চলুন জেনে নেওয়া যাক কে ছিলেন এই রঘু ডাকাত। তাকে নিয়ে কথিত রয়েছে অসংখ্য কাহিনী, রচিত হয়েছে অনেক রকমের বই। শোনা যায় তার নামে কাঁপত মধ্যযুগের ইউরোপ, কিন্তু তার জীবনাবসান হয়েছিল একজন কালী সাধক হিসাবেই। তার শত্রু ছিল জমিদার এবং শোষকরা। তার ত্রাসে কাঁপত সে সময় ইংরেজ পুলিশরাও। ইতিহাস মিলেমিশে রয়েছে তার জীবনের সঙ্গে, তাই তার জীবনে আলো ফেলতে হলে কিছুটা ভরসা করতেই হবে সে যুগের জনশ্রুতির ওপরে। লুকিয়ে শীত কেটে চুরি করা নয়, বরং রঘু আগে ভাগেই জানিয়েই করত লুটতরাজ। রক্তে লেখা চিঠি পাঠিয়ে সময় জানিয়ে দেওয়া হতো। তারপরেও তাকে ধরা ছিল অসাধ্য। তথ্য প্রমাণ বলছে রঘুর জন্ম অষ্টাদশ শতকের শেষ দিকে। তিনি জন্মেছিলেন অবিভক্ত বাংলাদেশের এক কৃষক পরিবারে। তার নাম ছিল রঘু ঘোষ। নানপিটে এই ছেলে ছোট থেকেই সাক্ষী ব্রিটিশদের অত্যাচারের। সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতায় তখন দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। গরিব নিরীহ চাষিদের বাধ্যতামূলক করানো হতো নীল চাষ, আর নীল ফলানো জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। কিন্তু সেসব কানে নিতেন না নীলকর সাহেবরা, বরং নীল চাষে রাজি না হলে পেয়াদা পাঠিয়ে সেই কৃষকদের তুলে আনা হতো। শোনা যায় রঘু ঘোষের বাবাও ছিলেন একজন সাধারণ কৃষক। নীল চাষে রাজি না হওয়ায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সাহেব কুঠিতে। নৃশংস অত্যাচারের পর তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল গ্রামেরই এক গাছের সঙ্গে। এরপর থেকে রঘুর প্রতিশোধ স্পৃহা চাগার দিয়ে ওঠে। তিনি ঠিক করে নেন এর প্রতিশোধ তিনি নেবেনই, যেভাবেই হোক। তার নেতৃত্বে গ্রামের দামাল ছেলেদের নিয়ে তৈরি করল একটি লাঠিয়াল বাহিনী, যাদের প্রথম কাজই ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এরপর একের পর এক নীলকর সাহেবদের বাড়িতে হামলা চালাতে শুরু করে রঘু আর তার দলবল। রঘু ডাকাতের একই অঙ্গে যেন ছিল তিনটি রূপ। শাসক ব্রিটিশদের কাছে তিনি ছিলেন জম, কিন্তু ওই লুট করা টাকা রঘু বিলিয়ে দিতেন গরিব দুর্দশাগ্রস্ত চাষিদের মধ্যে। সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছিল রঘু ডাকাতের জনপ্রিয়তা, বাড়ছিল শক্তিও। হাজার চেষ্টা করেও কোনো পুলিশ, ইংরেজরা তার টিকিটিও ছুঁতে পারেনি। ধীরে ধীরে এই কারণে রঘুর জনপ্রিয়তা বাড়তে থাকে সাধারণ মানুষের মধ্যে। তিনি হয়ে ওঠেন গরিবের মাসিহা। তবে এই জায়গায় গিয়ে রঘু ছিলেন শিশুসম। তার আরাধ্য দেবী ছিলেন মা কালী। অমাবস্যার রাতে ভক্তি সহকারে পুজো করে সিঁদুর আর বলির রক্ত মেশা তিলক পরেই তবেই লুটপাটে বের হতেন তারা। তার প্রতিষ্ঠিত একাধিক কালী মন্দির আজও দাঁড়িয়ে রয়েছে বাংলার বুকে। সেখানে চালু ছিল নরবলির প্রথাও। তবে একবার খোদ রামপ্রসাদকে তিনি মা কালীর সামনে বলি দিতে উদ্ধত হয়েছিলেন। পরে নিজের ভুল বুঝতে পারেন রঘু। তাকে স্বপ্নাদেশ দেন স্বয়ং মা কালী। তারপর থেকেই সংকল্প করে ডাকাতি এবং নরবলি বন্ধ করেছিলেন রঘু। জানা যায় পরবর্তী জীবনে তিনি একজন কালী সাধক হিসাবেই কাটিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। রঘু ডাকাত সিনেমা হলে দেখার জন্য কতটা এক্সাইটেড আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং এই টিজারটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। দেবকে নতুন রূপে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি আমাদের প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না, কারণ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন,
ধন্যবাদ।